হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আমাদের মোটো হলো সিলেকশন ইজ অ্যাডিকশান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা পড়াশোনা করছো, তোমাদের সামনে এখন অনেকগুলো পরীক্ষা পাইপলাইনে। তো আমাদের যে বেসিক টু অ্যাডভান্স আমরা শুরু করেছিলাম তাতে আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজ চলছিল। ডেফিসিয়েন্সি ডিজিজের আমাদের 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে, আমাদের চ্যানেলে কিন্তু সব ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্ট করা আছে, তোমরা চেক করতে পারো। আজকে আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজের যে ফোর্থ এবং লাস্ট ক্লাস, যেখানে আমরা আজকে মূলত আলোচনা করব ডিজেনারেটিভ ডিজিজ নিয়ে। তো দেখো, আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্যাথোজেনিক ডিজিজ, যেগুলো মানে ধরো ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ বা ফাঙ্গাল ডিজিজ বা আমাদের যে প্রোটোজোয়া ঘটিত যে রোগ, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বিভিন্ন ডেফিসিয়েন্সি ডিজিজ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। যে খাদ্য উপাদান তাদের অভাবে কি কি রোগ হয়, সেগুলো নিয়ে আমাদের একটা মেজর পোর্শন ডিসকাশন হয়ে গেছে। আজকের আমরা আলোচনা করব শুধুমাত্র ডিজেনারেটিভ ডিজিজ নিয়ে। যে ডিজেনারেটিভ ডিজিজ কাদের বলে সেটা আগে তোমাদের একটু জেনে নেওয়া দরকার। এবং এই আলোচনা শেষে আজকে কিন্তু আমাদের থাকবে 20টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একটা সেট। যে 20টা কোয়েশ্চেন আমরা এরকমভাবে বেছে নিয়েছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার আসা দেখা গেছে, এবং ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও যে পরীক্ষাগুলো তোমাদের সামনে আছে, এসএসসি, পিএসসি কিংবা আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এগুলো একই রকমভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা সেই সব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওটা দেখতে থাকো, যেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই যেটা তোমাদের বলে নেওয়ার, সেটা যে ডিজেনারেটিভ ডিজিজ কাকে বলে, আমরা ডেফিনিশনটা একটু জানা দরকার। ডিজেনারেটিভ ডিজিজ কাকে বলে? তো দেখো, ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে এমন এক ধরনের রোগ, যে রোগগুলো কি হচ্ছে, কোনো রকম বাহ্যিক কোনো এজেন্ট বা কোনো ডেফিসিয়েন্সি তার উপর ডেফিসিয়েন্সির জন্য যে সেটা হচ্ছে তা নয়। এটা সম্পূর্ণ আমাদের লাইফস্টাইল বা আমাদের শারীরিক যে কারণে হতে পারে, আমাদের রুটিন বা ইত্যাদি কারণে আমাদের শরীরে কিন্তু এই ডিজিজগুলো আসতে পারে, বা অনেক সময় বয়সজনিত কারণে বা বিভিন্ন এই ধরনের যে ইন্টারনাল ইস্যুর জন্য এই ডিজিজগুলো আমাদের বডিতে আসে। আমাদের পার্টিকুলার কোনো একটা টিস্যু, কোনো একটা অর্গ্যান ড্যামেজড হয়, ঠিক আছে। এবং এই ডিজিজগুলোর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এরা কিন্তু কমিউনিকেবল ডিজিজ নয়, মানে একজন অসুস্থ ব্যক্তির থেকে আরেকজনের দেহে কিন্তু এই ডিজিজগুলো ট্রান্সফার করতে পারবে না। আমি কতগুলো উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ইজি হবে। তার মধ্যে প্রথম যেটা ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে বলা যায়, সেটা হচ্ছে ধরো ক্যান্সার। ক্যান্সার মানুষের কী কারণে আসে? ক্যান্সার কিন্তু কোনো রকম যে বাইরের প্যাথোজেনের জন্য আসে তা নয়, যদিও কিছু ক্যান্সার আছে যেগুলো বিভিন্ন ধরনের অঙ্কোভাইরাসের জন্য আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্সার যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ইন্টারনাল কারণেই হয়, আমাদের জেনেটিক মিউটেশনের জন্য হয়। তারপর ধরো আমাদের যে ডায়াবেটিস বলে যে রোগটা, যেটা মোটামুটি এখন প্রায় আমাদের যদি দেখা যায়, আমাদের পপুলেশনের একটা মেজর পার্সেন্টেজ অফ পিপলের কিন্তু এই রোগটা রয়েছে, ডায়াবেটিস। সেই ডায়াবেটিসটাও কিন্তু আমাদের নিজেদের ইরেগুলারিটিস, লাইফস্টাইল বা আমাদের জেনেটিক ডিসঅর্ডার থেকে আসে। তো এই ডিজিজগুলো এসে যাচ্ছে আমাদের ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে। আমরা এই ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে কতগুলো সিলেক্টিভ ডিজেনারেটিভ ডিজিজ সম্পর্কে একটু জানবো। তার মধ্যে প্রথমে আমাদের আজকে যেটা আসে সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কি? দেখো, আমরা লেখাগুলো একটু দেখা যাক কি বলা হচ্ছে। ক্যান্সার ইজ এ ডিজিজ ইন হুইচ নর্মাল সেল লুজেস দেয়ার গ্রোথ, control and regulating abilities and generate an abnormal mass of cells called neoplasms. These cells are called cancerous cells and the genes that are responsible for causing cancer are known as oncogenes. তো কি হচ্ছে ঘটনাটা? এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে, আমাদের বডিতে ধরো একটা পার্টিকুলার কোনো একটা পোর্শন আমরা মনে করছি, সেই পোর্শনে একটা গ্রুপ অফ সেল রয়েছে একটা পার্টিকুলার কোনো একটা টিস্যুতে, ঠিক আছে। সেই পার্টিকুলার টিস্যুতে একটা গ্রুপ অফ সেল রয়েছে, সেই টিস্যুগুলোর যে সেলগুলো রয়েছে তাদের মধ্যে কোনো একটা সেল খুব বাজেভাবে মিউটেটেড হয়ে গেল, মানে তার জেনেটিক্যাল অল্টারেশন এসে গেল এমনভাবে যে সেই সেলটার নিজে আমাদের সেল সাইকেলের যে দশাগুলো থাকে, G1, G2 এবং S এবং মাইটোটিক ফেজ, এবং সব দশার শেষে যে G0 ফেজ আছে, যে ফেজে সেলগুলো রেস্ট নেয়, সেই G0 ফেজে আর যেতে পারে না, মানে সেলগুলো কন্টিনিউয়াসলি আনকন্ট্রোলড ভাবে, ঠিক আছে, বিয়ন্ড আওয়ার কন্ট্রোল ওরা ডিভাইড করতে থাকে। এবং সেলের ডিভাইড যত বেশি করবে, সেলের অ্যামাউন্ট তত বাড়বে। সেলের অ্যামাউন্ট বাড়লে কি হবে? সেখানে একটা টিউমার জেনারেট করবে, ঠিক আছে। এবং এই যে মাস অফ সেল যেটা তৈরি করে, এই সেলগুলোকে বলা হয় নিওপ্লাজমস, ঠিক আছে, বোঝা গেল? এই সেলগুলোকে বলা হচ্ছে কি, এই যে মাস অফ সেল তৈরি করছে, এই মাস অফ সেলকে বলা হচ্ছে নিওপ্লাজমস। এবং এই যে নিওপ্লাজমের যে সেলগুলো আছে, এই সেলগুলো কি হচ্ছে, এগুলো আনকন্ট্রোল ভাবে গ্রোথ হচ্ছে, একটা টিউমার ফর্ম করছে, এবং সেখান থেকে আমাদের ব্লাড স্ট্রিমে মিশে বডির বিভিন্ন অংশে এরা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। নিওপ্লাজম কি সেটা তোমরা একটু দেখে রাখো। তাহলে এরা হচ্ছে অ্যাবনর্মাল মাস অফ সেলস, যেটা হচ্ছে যাদের একটা এবিলিটি আছে যে এরা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে। এবং এই সেলগুলো কিন্তু ইমমর্টাল টাইপের সেল হয়, মানে এই সেলগুলো কখনো ডিস্ট্রয় হয় না, কখনো ড্যামেজড হয় না, এটা কখনো মারা যায় না। কন্টিনিউয়াসলি এরা শুধু গ্রো করতে থাকে, পুরো আমাদের বডিকে অন্যান্য সেলগুলো সমস্ত এরিয়াগুলো অকুপাই
অকুপাই করে নেয়, ঠিক আছে। এবং যে জিনগুলোর মিউটেশনের কারণে, যে জিনগুলো রেসপন্সিবল থাকে মূলত ক্যান্সার সেল তৈরি হওয়ার পিছনে, সেই জিনগুলোকে বলা হয় অঙ্কোজিনস, ঠিক আছে। তাহলে অঙ্কোজিনস কাকে বলা হচ্ছে, আন্ডারলাইন করছি আমি এইটা। অঙ্কোজিনস তাহলে আমরা কাকে বলছি, অঙ্কোজিনস হচ্ছে সেই সকল জিন, যে জিনগুলো একটা নর্মাল সেলকে ক্যান্সার সেলে কনভার্ট করতে পারে, তাকে বলা হচ্ছে অঙ্কোজিনস। আর এই ক্যান্সার সেলগুলোকে আমরা ইউজুয়ালি বলে রাখি ম্যালিগনেন্ট সেল, এবং গ্রুপ অফ ম্যালিগনেন্ট সেলকে কি বলা হচ্ছে, নিওপ্লাজমস, ঠিক আছে। চলে যাই পরবর্তী স্লাইডে কি বলা হচ্ছে দেখা যাক। তো এখান থেকে আমাদের টিউমারের কনসেপ্টটা একটু আসছে, যেহেতু আমি তোমাদের একটু আগে টিউমারের কথাটা বললাম। তো টিউমার আমাদের সাধারণত যেটা দেখা যায় দু ধরনের, বিনাইন টিউমার, ম্যালিগনেন্ট টিউমার। টিউমার কেন হয়, টিউমার হচ্ছে আনকন্ট্রোলড গ্রোথ অফ সেল। আমাদের বডির যে কোনো জায়গায় কখনো যখন টিউমার হয়, মানে সেখানে কি হয়েছে, হেভি মাস অফ সেল অ্যাকুমুলেট হয়েছে, সেই সেলগুলো জমা হয়ে ওই জায়গাটা একটা টিউমার লাইক স্ট্রাকচার ফর্ম করেছে। এই টিউমারটা যখন কন্ট্রোলড ওয়েতে হয়, তারা যখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কনফাইন্ড বা আবদ্ধ থাকছে, তখন সেই ধরনের টিউমারকে আমরা বলে থাকছি বিনাইন টিউমার, যেটা ওই জায়গা থেকে অন্য জায়গায় স্প্রেড করে না, একটা পার্টিকুলার জায়গায় কিছুদিনের জন্য এক্সিস্ট করে, তারপর ওটা অটোমেটিক্যালি ডিস্ট্রয়েড হয়ে যায়। তো এটা বিনাইন টিউমার, যেটা অপেক্ষাকৃত আমাদের অনেকটাই কম ক্ষতিকারক। অন্যদিকে ক্যান্সারের যে টিউমারগুলো, তাদেরকে বলা হয় ম্যালিগনেন্ট টিউমার। এটা মূলত কেন হয়, এই ম্যালিগনেন্ট টিউমারটা হয় শুধুমাত্র বিকজ অফ দ্য প্রলিফারেশনস অফ ম্যালিগনেন্ট সেলস। ম্যালিগনেন্ট সেলস, নর্মাল সেলস ম্যালিগনেন্ট সেলে কনভার্ট হয়ে গেল জেনেটিক অল্টারেশনের কারণে, অঙ্কোজিনের কারণে। হওয়ার পরে কি করলো, তারা কন্টিনিউয়াসলি গ্রো করতে শুরু করলো, নিজেদের সংখ্যাটা সাংঘাতিক রকমের বাড়াতে শুরু করলো। এবং আমি তোমাদের বললাম এরা ইমমর্টাল সেল, যে কারণে এদের কোনো রকম ডিস্ট্রাকশন হলো না, র্যাপিডলি গ্রো করতে থাকলো। এবং গ্রো করার সাথে সাথে এরা কি করলো, এরা অন্যান্য টিস্যুগুলোকে, অন্যান্য সেলগুলোর আশেপাশে এরিয়াগুলোকে ইনভেট করতে শুরু করলো। ইনভেট করে কি করলো, সেখানে ওই সেলগুলোর যে এক্সিস্টিং প্রি এক্সিস্টিং সেলগুলো ছিল, হেলদি সেলগুলো ছিল, তাদের নিউট্রিশনস, তাদের যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার, সেগুলো ওরা অকুপাই করতে শুরু করলো। তার ফলে নর্মাল সেল যেগুলো ছিল, তারা আস্তে 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 ডিস্ট্রয় হতে শুরু করলো, ঠিক আছে। তো ক্যান্সারের ক্ষেত্রে তোমরা শুনেছো নিশ্চয়ই অনেকেই যে ক্যান্সারের বিভিন্ন ধরনের স্টেজ থাকে। তো এইখানে এই স্টেজগুলো হচ্ছে ওই যে ম্যালিগনেন্ট টিউমার আছে, ম্যালিগনেন্ট টিউমার কি লেভেলে কতটা ডিগ্রিতে ছড়িয়ে পড়ছে তার উপর স্টেজগুলো নির্ধারণ করা হয়। এবং একদম ফাইনাল স্টেজ যেটাকে বলা হয়, ফোর্থ স্টেজ বলো, এরকম সময়টাতে মূলত কি হচ্ছে, ক্যান্সারের সেলগুলো আমাদের পুরো বডিতে, আমাদের ব্লাড স্ট্রিমে মিশে যাচ্ছে, এবং ব্লাড স্ট্রিমে মিশে ওটা আমাদের পুরো বডিতে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। যতক্ষণ ম্যালিগনেন্ট সেল একটা পার্টিকুলার টিস্যুর মধ্যে আছে, সেখানে যদি ধরা পড়ে, সেখানে তাদের ইজিলি মানে এখন মোটামুটি আমরা কেমোথেরাপি বা বিভিন্ন প্রসেস ওগুলোকে ঠিক করতে পারি। কিন্তু যখন পুরো বডিতে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু ওগুলোকে ট্রিটমেন্ট করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। এবং এই যে ক্যান্সার সেলগুলোর যে যে এবিলিটিটা থাকে, যে ওরা একটা জায়গায় যখন গ্রো করলো, সেখান থেকে ওরা ব্লাড স্ট্রিমের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং ব্লাড স্ট্রিমের মাধ্যমে বডির অন্যান্য পার্টসেও চলে যাচ্ছে, এই এবিলিটিটাকে বলা হচ্ছে কি, মেটাস্ট্যাসিস। দেখো এই যে নিচে বোল্ড করে লেখা আছে মেটাস্ট্যাসিস, তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে মেটাস্ট্যাসিস, ঠিক আছে। এই টার্মগুলো কিন্তু তোমরা জেনে রাখো, এর আগে আমরা যেগুলো করলাম, নিওপ্লাজমস বা অঙ্কোজিনস, মেটাস্ট্যাসিস, এই টার্মগুলো কিসের সাথে রিলেটেড, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে। এরপরে আমরা একটু দেখে নেবো যে আমাদের টাইপস অফ ক্যান্সার কি আছে, যে কোন অর্গানে এফেক্ট করলে কি নাম আছে। যেমন কার্সিনোমা, কার্সিনোমা কাদেরকে বলা হচ্ছে, যে সেলস অফ স্কিন, আমাদের স্কিনে যে সেলগুলো রয়েছে সেখানে যদি টিউমার ফর্ম করে, মানে ম্যালিগনেন্ট টিউমার ফর্ম করে, তাকে আমরা বলছি কার্সিনোমা। লিভিং মেমব্রেনস ফ্রম ইন্টারনাল অর্গানস, আমাদের ইন্টারনাল অর্গানসগুলোর যে লিভিং মেমব্রেনগুলো রয়েছে, এক্সটার্নাল মেমব্রেন বা ইন্টারনাল মেমব্রেন, সেগুলোতে যদি অঙ্কোজিনস ফর্ম করে এবং সেখান থেকে যদি ম্যালিগনেন্ট সেল তৈরি হয়, তখন সেটাকে আমরা কার্সিনোমা বলতে পারি। আর আমাদের যে বিভিন্ন গ্ল্যান্ডিউলার অর্গানস, অর্থাৎ সোজা কথায় আমাদের যে এক্টোডার্মাল লেয়ার যেগুলো থাকছে, এক্টোডার্মাল পোর্শন যেগুলো থাকছে, সেই জায়গাগুলোতে যখনই এফেক্টেড হচ্ছে, তখন আমরা সেটাকে কার্সিনোমা বলতে পারছি। এরপর আছে সার্কোমা। সার্কোমা মূলত আমাদের মেসোডার্মালি অরিজিনেটেড টিস্যুগুলোতে ক্যান্সার এফেক্টেড হলে সেটাকে সার্কোমা বলা হয়ে থাকে, যেমন মাসেল, বোন, কার্টিলেজ, কানেকটিভ টিস্যু, এই জায়গাগুলোর মধ্যে যদি ম্যালিগনেন্ট সেল ডেভেলপ করে, তখন আমরা সেটাকে বলি সার্কোমা। এই টার্মটা, এই এন্টায়ার স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের আসতে পারে কোয়েশ্চেন্স, ম্যাচ দ্য ফলোইং দিয়েও আসতে পারে, আবার তোমাদের কাছে এমনিও জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট আছে গ্লায়োমাস, যেখানে কি বলা হচ্ছে, নেটওয়ার্ক অফ সাপোর্টিং টিস্যু ইন দ্য ব্রেন অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে স্পাইনাল কর্ড, ব্রেনের যে সাপোর্টিং টিস্যুগুলো আছে, সেখানে যদি ম্যালিগনেন্ট সেল ডেভেলপ করে, সেটাকে আমরা বলছি গ্লায়োমাস। মেলানোমাকে বলা হচ্ছে পিগমেন্টেড মোলস, যেগুলো আমাদের স্কিনের উপরে আছে, সেইখানে ম্যালিগনেন্ট সেল ফর্ম করলে তাকে আমরা বলছি মেলানোমা। লিম্ফোমা হচ্ছে লিমফ্যাটিক সিস্টেম আমাদের যেটা রয়েছে, আমাদের ব্লাড ভাস্কুলার সিস্টেমে প্যারালালি যে লিমফ্যাটিক সিস্টেম চলে, সেই লিমফ্যাটিক সিস্টেমের মধ্যে যদি আমাদের
কোনো রকম ক্যান্সার সেল ডেভেলপ করে তখন আমরা বলি সেটাকে লিম্ফোমা। অ্যান্ড দেন লাস্ট আসছে রেটিনোব্লাস্টোমা, যেটা হচ্ছে কোথায়, আমাদের চোখে হচ্ছে, ঠিক আছে, আইতে, ঠিক আছে। হেরিডিটারি টিউমার যেটা বলা হয় তোমাদের, এটা এক ধরনের হেরিডিটারি টিউমার, এটা বংশ পরম্পরায় কিন্তু আসতে পারে। রেটিনোব্লাস্টোমা এটা আমাদের চোখে সাধারণত এই ধরনের ক্যান্সারটা কিন্তু আসে। চলে আসি নেক্সট পার্টে আমাদের কি বলা আছে, ক্যান্সারের ডিটেকশন এবং ডায়াগনোসিস কিভাবে হয়। ক্যান্সার ডিটেক্ট করার মেথডগুলো কি একটু মনে রাখবে। রেডিওগ্রাফি পদ্ধতিতে ক্যান্সারকে ডিটেক্ট করা হয়। বায়োপসি তোমরা জানো, আমাদের কোনো টিউমার অপারেশনস বা এনিথিং, তারপরে কিন্তু বায়োপসি টেস্ট করা হয় এনশিওর করার জন্য যে সেই টিউমারটা ম্যালিগন্যান্ট না বিনাইন, ঠিক আছে। আচ্ছা, ব্লাড অ্যান্ড বোন ম্যারো টেস্ট থেকেও আমরা ডিটেক্ট করতে পারি ক্যান্সার সেল ডেভেলপ করেছে কিনা। রেজোন্যান্স ইমেজিং, মনোক্লোনাল অ্যান্টিবডিজ টেস্ট অ্যান্ড কম্পিউটেড টোমোগ্রাফি, এই টেস্টগুলোর মাধ্যমে, টেস্টগুলোর নামটা তোমরা একটু পারলে নোট করে নাও, এই টেস্টগুলোর মাধ্যমে আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারি। ক্যান্সারের ট্রিটমেন্ট হয় কার সাহায্যে, ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য 4টে মেথড এখনো পর্যন্ত আমরা ইউজ করে থাকি। কি কেমোথেরাপি, যেটা সব থেকে বেশি প্রচলিত। তারপরে হচ্ছে সার্জারি, এটা একদম ফার্স্টের স্টেজের দিকে এটা করা যেতে পারে, বাট স্টিল সার্জারি কিন্তু একটা রিস্কি প্রসেস, কারণ বাই চান্স ব্লাডের মধ্যে যদি কোনোভাবে মিশে যায় ক্যান্সার সেল, সেখান থেকে কিন্তু এটা এফেক্টটা আরও সাংঘাতিক হতে পারে। রেডিওথেরাপি, যেখানে হচ্ছে রেডিও যে আমাদের ফ্রিকোয়েন্সি, রেডিও আমাদের কি বলে, রেডিয়েশন ইউজ করে আমরা এখানে ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে দিতে পারি। আর ফাইনালি আছে ইমিউনোথেরাপি, ঠিক আছে। তাহলে এই 5টা মেথড আমরা ইউজ করি ক্যান্সারের ট্রিটমেন্টে, কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি, ঠিক আছে। নেক্সট এবারে যেটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস। এটা একটা লং টার্ম কন্ডিশনস আমাদের দেখা যায়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখনকার সময় আজকের তারিখে যদি দেখি, ডায়াবেটিস প্রায় প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু একজন না একজন রিলেটিভ বা একজন, দুজন, তিনজন এরকম লোকের কিন্তু ডায়াবেটিস আছে, ঠিক আছে। এবং এখন আমাদের যেরকম লাইফস্টাইল হয়ে গেছে, আমাদের ধরে রাখো ওই মিড 40 এরকম টাইম থেকে ম্যাক্সিমাম লোকেরই ডায়াবেটিসের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সো ডায়াবেটিস বেসিক্যালি কি, ডায়াবেটিস দুটো ধরনের হয়, ইনসিপিডাস অ্যান্ড মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাসটা হচ্ছে যেখানে আমাদের এডিএইচ হরমোন সেক্রেশন কম হয়, সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। আমাদের এখানে মূল আলোচনা থাকবে ডায়াবেটিস মেলিটাস নিয়ে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি মধুমেহ, এবং খুব চলতি কথা যেটাকে আমরা বলে থাকি কি, যে সুগার হয়েছে, ঠিক আছে। তো এই ডায়াবেটিসটা এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের যে ব্লাডে যে সুগারের লেভেলটা, সেই সুগারের লেভেলটা আমাদের কন্ট্রোলে থাকে না, ঠিক আছে। সেটাই হচ্ছে ডায়াবেটিসের অ্যাবনর্মালিটিস। এবং ডায়াবেটিসের সাইড এফেক্ট হিসেবে আমাদের কিডনি ফেলিওর থেকে শুরু করে আমাদের চোখের প্রবলেম, অনেক ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো ইট অকার্স ডিউ টু ল্যাক অফ প্রোডাকশনস অফ ইনসুলিন। কেন হয়, আমাদের ব্লাডে যদি দেখো দুটো হরমোন, গ্লুকোজ এবং এই গ্লুকাগন এবং ইনসুলিন, যারা গ্লুকোজের লেভেলটাকে কন্ট্রোল করে, এর মধ্যে ইনসুলিন হচ্ছে গ্লুকোজের লেভেলটা কমায়। তাহলে ইনসুলিনের প্রোডাকশন যদি ইনসাফিসিয়েন্ট হয়, তাহলে আমাদের ব্লাডে ব্লাড সুগার লেভেলটা ইনক্রিজ করতে থাকবে। তো সেই জন্য ইনসুলিন প্রোডাকশন যদি কমে যায়, তখন আমাদের কিন্তু ডায়াবেটিস মেলিটাসটা দেখা যায়, ঠিক আছে। এই ডায়াবেটিস মেলিটাস মেনলি দুটো টাইপের হয়, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা, এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। শর্টে কি বলা হচ্ছে, এটাকে শর্টে বলা হচ্ছে, ইন শর্ট এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট আইডি ডায়াবেটিস মেলিটাস, IDDM, ঠিক আছে। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এখানে কি করা হচ্ছে, এখানে আমাদের ইনসুলিন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সেলগুলো থেকে, সেই সেলগুলোই প্রপারলি ইনসুলিন ফর্ম করতে পারে না, যে কারণে এই ডিজিজটা আসে। এবং এই টাইপ 1 ডায়াবেটিসটা কিন্তু অনেক সময় হেরিডিটারি, মানে এটা বংশ পরম্পরাতেও কিন্তু যেতে পারে প্যারেন্টস থেকে তার ছেলে মেয়েদের মধ্যে, ঠিক আছে। এছাড়া এটা অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ডায়াবেটিসটা দেখতে পাওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম কমন যেটা টাইপ ডায়াবেটিস আমরা চারপাশে দেখতে পাই, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, যেটা হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এবং এক্ষেত্রে কি করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকঠাক, আমরা ইনসুলিন বডিতে প্রডিউস করছি, বাট আমাদের যে ইনসুলিনের যে কাজ করার যে সেলগুলো, যারা ইনসুলিনকে অ্যাবজর্ব করবে, সেই জায়গাটা ইনসুলিনকে কাজটা করতে পারছে না, এবং যে কারণে টাইপ 2 ডায়াবেটিসটা মূলত দেখা যায়, ঠিক আছে। এবং এটা এক ধরনের লাইফস্টাইল ডিজিজের মধ্যে হয়ে গেছে, মানে আমাদের এখনকার লাইফস্টাইল, ল্যাক অফ ওয়ার্কআউট, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজের কারণে কিন্তু, এবং আমাদের তার থেকে বড় কথা যেটা আনহাইজেনিক ফুড হ্যাবিট, এইসব কারণে এটা মূলত আসে, ঠিক আছে। এবং এই যে ডায়াবেটিসের সব থেকে বড় সমস্যা যেগুলো আমাদের দেখা যায় সিমটমস, তার মধ্যে নাম্বার 1 যেটা আসে, সেটা হচ্ছে চোখের 12টা বাজে আস্তে আস্তে, তোমরা জানো চোখে অন্ধত্ব আসে। আমাদের কিডনি এক্সেসিভ লেভেলে সুগার ফিল্ট্রেশন করতে করতে কিডনির 12টা বেজে যায়,
কিডনি ড্যামেজ হতে থাকে। এছাড়া ডায়াবেটিসের আরেকটা যে খুব মারাত্মক আমাদের যে সাইড এফেক্ট যেটা দেখা যায়, যে সিমটমসটা দেখা যায়, সেটা হচ্ছে আমাদের উন্ডস বা ঘা যেগুলো হয় বা কোথাও কেটে গেছে সেই জায়গাগুলো তাড়াতাড়ি হিলিং হতে চায় না, সেই জায়গাগুলো তাড়াতাড়ি সারতে চায় না। আমাদের যদি কোনো রোগ হয় তার জন্য যদি কোনো আমরা ওষুধ খাই তাহলে সেই ওষুধটাকে প্রপারলি ফাংশন করতে দেয় না কিন্তু এই ডায়াবেটিস, এই যে ডিজিজটা, ঠিক আছে। তো সেই কারণে এটা কিন্তু একটা সাংঘাতিক ডিজিজ। ডায়াবেটিসকে আমরা নিই খুব হালকাভাবে, কিন্তু ডায়াবেটিস অতটা হালকাভাবে নেওয়ার মতো ডিজিজ একদমই নয়, ঠিক আছে। নেক্সট চলে আসছে আমরা রিউমাটয়েডস আর্থ্রাইটিস। এটা একটা লং টার্ম ডিজিজ দ্যাট লিডস টু দ্য ইনফ্ল্যামেশনস অফ জয়েন্টস অ্যান্ড সারাউন্ডিং টিস্যু। আমাদের যে বিভিন্ন ধরনের জয়েন্টগুলো রয়েছে, যে অস্থি সন্ধিগুলো রয়েছে আমাদের মূলত পায়ের, মানে আমাদের যে হাইন্ড লিম্বের যে অস্থি সন্ধিগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, এবং যে কারণে আমাদের চলাফেরা হাঁটা চলায় খুব সমস্যা হয়। জয়েন্ট পেন তো দেখাই যায় ধরো। তো এর মধ্যে প্রথম যেটা আসছে অস্টিওআর্থ্রাইটিস। ইট ইজ আ জয়েন্ট ইনফ্ল্যামেশনস দ্যাট রেজাল্টস ফ্রম কার্টিলেজ ডিজেনারেশনস। মানে ব্যাপারটা কি হয়, আমাদের এইখানে ধরো আমাদের এইখানে নিয়ের পোর্শনটা দেখানো হয়েছে, এইখানে দুটো বোনস, ঠিক আছে, ওপর থেকে হচ্ছে ফিমার, নিচে থেকে হচ্ছে টিবিয়া ফিবুলা আসছে। এই যে বোনের যে জয়েন্টটা হচ্ছে, এই জয়েন্ট পোর্শনটাতে দুটো বোনস যাতে এদের মধ্যে কলিশন না হয়, এদের কলিশন হলে কি হবে, বোনসের ওখানে বোনসগুলো ডিজেনারেট করতে শুরু করবে, ক্ষয় হবে। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য ওই জায়গাটা কি হয়, এখানটায় সাইনোভিয়াল ফ্লুইড নামে একটা ফ্লুইড থাকে, আর তার দুপাশে থাকে বেশ কিছু কার্টিলেজ অ্যান্ড আমাদের ওখানে থাকে বেশ কিছু লিগামেন্টস, ঠিক আছে, যারা এই জয়েন্টটাকে মোটামুটি স্মুথ ভাবে ঘোরাতে সাহায্য করে বা মুভ করাতে হেল্প করে, ঠিক আছে। তো এইখানটায় সেই কার্টিলেজগুলো যদি ড্যামেজ হতে শুরু করে তখন সেখান থেকে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস আসে, এবং যার ফলে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে সারাক্ষণই কিন্তু ব্যথা থাকে, ঠিক আছে। এবং রিউমেটয়েড আর্থ্রাইটিসের আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা গাউট বা বাত নামে জানি। এই গাউট বা বাত কিন্তু এটা একটা ধরনের ক্রনিক, মানে এটা ক্রনিক বলবো, এটা লং টার্ম ডিজিজ। এটা বয়স্কদের প্রায় দেখা যায়, 60 বছরের পরে যাদের বয়স তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই জিনিসটা, যেখানে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডের লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, এবং তার ফলে দুটো বোনস কন্টিনিউয়াসলি একে অন্যের সাথে কোলাইড করতে থাকে, এবং সেই জায়গাটা প্রচন্ড পেইন হয়, ঠিক আছে। তো গাউট হচ্ছে সব থেকে কমন টাইপ অফ আর্থ্রাইটিস বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যে ডিজেনারেটিভ ডিজিজটা আছে দ্যাট ইজ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি হচ্ছে, হার্ট অ্যাটাক বেসিক্যালি এটা একটা ধরনের মায়োকার্ডিয়াল ডিসফাংশনস বলা যেতে পারে। আমাদের মায়োকার্ডিয়াল ডিসফাংশনস বলতে মায়োকার্ডিয়াম কথাটা জড়িত হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সাথে। তো ওখানে কি হয়, আমাদের হৃৎপিণ্ডে প্রচুর কার্ডিয়াক মাসেলস থাকে তোমরা জানো, এবং সেই কার্ডিয়াক মাসেলসগুলো 24/7 কিন্তু ওদেরকে পাম্প আউট করতে হয়, ঠিক আছে। তো এই কার্ডিয়াক মাসেলসগুলোকে সারাদিন যে ওরা কাজ করে চলেছে তার জন্য ওদেরকে কিন্তু প্রপারলি অক্সিজেন, ফুড, এনার্জিগুলোকে সাপ্লাই করতে হয়। তো তার জন্য কি হচ্ছে, ওদের ওইখানে করোনারি আর্টারি, এই যে দেখো লেখা রয়েছে, এই করোনারি আর্টারি নামে একটা আর্টেরিয়াল সিস্টেম থাকে যেটা হার্টের মাসেলসগুলোকে কন্টিনিউয়াসলি অক্সিজেন প্রোভাইড করছে। এই করোনারি আর্টারিগুলো যদি ন্যারো হয়ে যায়, মানে সরু হয়ে যায়, তার মধ্যে দিয়ে প্রপারলি ব্লাড সাপ্লাই হবে না, এবং তার ফলে কি হবে, তার ফলে আমাদের ওইখানে যে কার্ডিয়াক মাসেলসগুলো রয়েছে তারা তাদের প্রপার এনার্জি, অক্সিজেন, সেই জিনিসগুলো পাবে না। তো স্বাভাবিকভাবে ওদের একটা ডিসফাংশনস হবে, এবং তার আউটকাম হিসেবে যেটা আসবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হার্ট অ্যাটাক, ঠিক আছে। বোঝা গেল? হার্ট অ্যাটাকের মেন রিজনটা কি, ক্যালসিয়াম, প্রোটিন বা কিছু ইনফ্ল্যামেটরি সেলস মূলত ওই করোনারি আর্টারির মধ্যে বিল্ড আপ হতে শুরু করে, যে কারণে করোনারি আর্টারির প্যাসেজটা অনেকটাই ন্যারো হয়ে যাচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক এই তিনটি মোটামুটি আমাদের ডিজেনারেটিভ ডিজিজ করলে, এর বাইরে আমাদের সেরকম কিছু আসার চান্স নেই। এই যে টার্মগুলো বললাম, এই ডিজেনারেটিভ ডিজিজটা সত্যি কথা বলতে গেলে কিন্তু আমাদের আগে যে পোর্শনটুকু হয়ে গেছে ওটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। যে পার্টগুলোর মধ্যে এইটা সব থেকে লেস ইম্পর্টেন্ট, যে কারণে আমি তোমাদের কতগুলো টার্ম বলছি, এই টার্মগুলো যেগুলো আমি মার্ক করে দিলাম এর আগে, সেই টার্মগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রেখো। ওই টার্ম রিলেটেড ডেটাগুলো একটু কিন্তু আমাদের এই ভিডিও থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং এইগুলো থেকেই আসবে, এর বাইরে কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। হার্ট অ্যাটাক রিলেটেড মানে এরপর মেডিকেল সায়েন্সে যে জিনিসগুলো ওগুলো তো আমাদের দেবে না, আমাদের এসএসসি পিএসসি কিন্তু এই ধরনের বেসিক জিনিসগুলোই কিন্তু রাখবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, তোমরা এই টার্মগুলো জেনে যাও, কি কারণে হয় সেগুলো জেনে যাও, ব্যাস, আর কিছু করতে হবে না। চলো এবারে আমরা একটু পিওয়াইকিউ স্টার্ট করা যাক। আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ, আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজের যে ডিসকাশন সেটা কিন্তু আমাদের এখানেই শেষ হলো। আমাদের ক্লাসটাও আজকে শেষ হবে। পিওয়াইকিউগুলো 20টা কোয়েশ্চেন হয়ে গেলে আমাদের এই ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। এরপর আমরা আসবো নতুন একটা কোনো টপিক নিয়ে আমাদের বেসিক টু অ্যাডভান্স সিরিজের মধ্যে। তো চলো পিওয়াইকিউগুলো করা যাক।
PIQ এর মধ্যে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 1 আমাদের কি বলছে, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ নিউট্রিয়েন্ট কজেস নাইট ব্লাইন্ডনেস। রাতকানা যে রোগটা সেটা কার জন্য হয়, ভিটামিন কে, ভিটামিন সি, প্রোটিন না ভিটামিন এ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে কোনটা বলো, ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এর জন্য মূলত আমাদের রাতকানা হয়, অপশন ডি ভিটামিন এ। এবং তোমরা এখান থেকে কিন্তু এই প্যাটার্নগুলো দেখো, এই ধরনেরই কিন্তু কোয়েশ্চেন আসে। প্রত্যেকটা ভিটামিনের তোমরা ডেফিসিয়েন্সি ডিজিজগুলো দেখে যাবে, প্রত্যেকটা ভিটামিনের অভাবে আমাদের আগের ক্লাসগুলোতে আমরা ইন ডিটেলস কিন্তু বুঝিয়েছি ওই জিনিসগুলো, প্রত্যেকটা ভিটামিনের কোনটাতে কি ডেফিসিয়েন্সি হয় তোমরা কিন্তু সেগুলো একটু দেখে যাবে। Which of the following is a communicable disease? Communicable disease কি কি? মিজেলস, স্কারভি, অ্যাস্থমা এবং ডায়াবেটিস। এর মধ্যে মিজেলসটা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ। ঠিক আছে, এটাকে বাংলায় বলা হয় হাম। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন, যেটাকে আমরা বিসিজি নামে জানি, এটা একটা ভ্যাকসিন। এই বিসিজি ভ্যাকসিনটা কাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়? জন্ডিস, টাইফয়েড, টিউবারকুলোসিস না পোলিও? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস বা যক্ষা প্রিভেন্ট করার জন্য আমরা বিসিজি ভ্যাকসিন কিন্তু দিয়ে রাখি বাচ্চাদের। ঠিক আছে, আমরা সবাই নিয়েছি বিসিজি ভ্যাকসিন। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ কজড বাই ব্যাকটেরিয়া? ডিপথেরিয়া, পোলিও, রুবেলা না জিকা? তো পোলিও, রুবেলা, জিকা এই তিনটেই কিন্তু ভাইরাল ডিজিজ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কোনটা? এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ডিপথেরিয়া, অপশন এ ডিপথেরিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে এর কজেটিভ এজেন্টস। Next questions, which of the following is not a symptoms of beriberi caused due to the deficiency of vitamin B1? ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির জন্য আমাদের কোন এই যে বেরিবেরি ডিজিজটা ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির জন্য, এর মধ্যে কোনটা তার সিমটমস নয়? কি কি বলছে? স্লোলি হিলিং উন্ডস, ইনভলিউন্টারি আই মুভমেন্ট, ডিফিকাল্টি স্পিকিং, পেন ইন দ্য লিম্বস। তো এর মধ্যে নয় কোনটা? অপশন এ স্লোলি হিলিং অফ উন্ডস। এটা তো আমাদের একটু আগেই বলে দিলাম আমি যে ডায়াবেটিসের হচ্ছে এইটা, মানে সিমটমস হচ্ছে এইটা। ডায়াবেটিস হলে স্লোলি হিলিং অফ উন্ডস, যেটা ডায়াবেটিস হয়। বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বেরিবেরির সিমটমসের মধ্যে আসছে। নেক্সট আমাদের যেটা আছে লিউকোপিনিয়াটা কি? লিউকোপিনিয়াটা হচ্ছে ইজ দ্যান অ্যাবনর্মাল ডিক্রিজ ইন হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, হোয়াইট ব্লাড সেল যদি ক্রমশ অ্যাবনর্মালি কমে যায় তখন সেই ডিজিজটাকে আমরা বলি লিউকোপিনিয়া। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পজিটিভ এজেন্টস কজেস দ্য ডিজিজ কালা আজার? তো কালা আজার কার জন্য হয়? কালা আজার হয় ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া না ভাইরাস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার জন্য কালা আজার হয়, এবং যে প্রোটোজোয়াটার জন্য হয় তার নাম কি? তার নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি। ঠিক আছে, এবং স্যান্ড ফ্লাই নামে এক ধরনের মাছি, তারা কামড়ালে লিশম্যানিয়া ডোনোভানি ইনফেক্ট করে এবং সেখান থেকে কালা আজারটা আসে। আচ্ছা, তারপর হুইচ কজেটিভ এজেন্ট ইজ রেসপন্সিবল ফর স্প্রেডিং এইডস? এইডস এর জন্য কোন ধরনের কজেটিভ এজেন্ট রেসপন্সিবল? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া না ফাঙ্গাস? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? ভাইরাস। এইডস এর জন্য তোমরা জানো হিউম্যান HIV ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস রেসপন্সিবল। তো এইডস এর জন্য হয়ে যাচ্ছে তাহলে ভাইরাস। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হাইজিন রেফার্স টু ড্যাশ অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট হেল্পস টু মেনটেন ড্যাশ অ্যান্ড ড্যাশ দ্য স্প্রেড অফ ডিজিজ। তাহলে দেখো, আমরা ডেফিনেশন সাধারণত কম্পিটিটিভ এক্সামের জন্য করি না, কিন্তু এখানে কোয়েশ্চেনটা তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু হু ডিফাইন করা একটা, যে আমাদের হাইজিন কাকে বলে হু এর ডেফিনেশন অনুযায়ী সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন। তোমরা এই ধরনের হু বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের যে ডেফিনেশনসগুলো রয়েছে, তারা যে ডেফিনেশনসগুলো প্রোভাইড করেছে, যেগুলো একদম স্ট্যান্ডার্ড ডেফিনেশনস বলা যায়, সেগুলো কিন্তু দেখে রাখবে একটু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কন্ডিশনস, হেলথ অ্যান্ড প্রিভেন্টস। তো কি দাঁড়াচ্ছে? হাইজিন রেফার্স টু কন্ডিশন অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট হেল্পস টু মেনটেন হেলথ অ্যান্ড প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি? আমাদের হু এর প্রস্তাব করা হাইজিনের ডেফিনিশনস। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। পুয়ার স্যানিটেশন কন্ডিশনস মে নট বি দ্য লাইকলি রিজন বিহাইন্ড হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ অর কন্ডিশনস। তাহলে এই যে চারটা অপশনস আছে, এর মধ্যে কোনটার জন্য পুয়ার স্যানিটেশন রেসপন্সিবল নয়? ঠিক আছে, টাইফয়েড এর জন্য পুয়ার স্যানিটেশন রেসপন্সিবল, কলেরার জন্য অবশ্যই রেসপন্সিবল, পোলিওর জন্য রেসপন্সিবল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ ডিজিজ, এর জন্য কোনো ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরস কিন্তু রেসপন্সিবল নয়। তারপরে আইডেন্টিফাই আ ওয়েজ দ্যাট ডাজন্ট প্রিভেন্ট এ নন কমিউনিকেবল ডিজিজ ফ্রম অকারিং ইন সামওয়ান। ঠিক আছে, একটা ওয়ে আমাদের আইডেন্টিফাই করতে বলেছে, যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করার জন্য নয়। কোনটা? কোন ওয়েটা দিয়ে মানে সোজা কথা হচ্ছে
মানে কমিউনিকেবল ডিজিজ মানে এখানে যদি মানেটা যদি অ্যাকচুয়ালি দেখো, কমিউনিকেবল ডিজিজ এর মধ্যে কোনটার মাধ্যমে ছড়াতে পারে, মানে সোজা কথা বলা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ ছড়ানোর জন্য কোনটা রেসপন্সিবল নয়। তো এটা হয়ে যাচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এই কোয়েশ্চেনটা খুব ভালো করে তোমরা মানেটা বুঝবে কিন্তু, ঠিক আছে। নট প্রিভেন্ট নন কমিউনিকেবল ডিজিজ মানে নন কমিউনিকেবল ডিজিজকে প্রিভেন্ট করার জন্য কোনটা একটা মেজারমেন্ট নয়, তো সেটা হয়ে যাচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। কারণ ব্লাড ট্রান্সফিউশনের থ্রুতে আমরা জানি কি আমাদের HIV থেকে শুরু করে হেপাটাইটিস বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো আছে ব্লাড ট্রান্সফিউশনের থ্রুতে কিন্তু ওগুলো ট্রান্সমিট করে, তাহলে এটা কমিউনিকেবল ডিজিজ কিন্তু ছড়ায়, ঠিক আছে। বাকিগুলো নন কমিউনিকেবল ডিজিজ মধ্যে পড়ছে। ম্যালেরিয়া ইজ আ ডেডলি ডিজিজ কজড বাই প্যারাসাইটস that are transmitted through the bite of Anopheles mosquito। তাহলে ম্যালেরিয়া কার জন্য হচ্ছে? অপশন এ, অ্যানোফিলিস মসকিউটো কামড়ালে সেখান থেকে ম্যালেরিয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, in 2009 which of the following disease according to WHO was ranked as the 7th leading cause of death globally? ঠিক আছে, গ্লোবাল যতগুলো মানে আমাদের মানে পৃথিবীতে যত মানুষের মৃত্যু হচ্ছে তার কজ হিসাবে কোন ডিজিজটাকে 7 নম্বর র্যাঙ্কে রাখা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যালঝাইমার্স ডিজিজ, ঠিক আছে। মনে রাখবে অ্যালঝাইমার ডিজিজের জন্য কিন্তু এটা হয় মানে অ্যালঝাইমার ডিজিজ কিন্তু নাম্বার 7 র্যাঙ্কে আছে। হুইচ ডিজিজেস রেফার টু দ্য ইনফ্ল্যামেশনস অফ লিভার কজড বাই এ ভ্যারাইটি অফ ইনফেকশাস ভাইরাস অ্যান্ড নন ইনফেকশাস এজেন্টস লিডিং টু এ ভ্যারাইটি অফ হেলথ প্রবলেমস। মানে সোজা কথা ইনফ্ল্যামেশনস অফ লিভার যখন দেখছো তারপরেই সোজা অপশনসগুলোতে চলে আসো। টিউবারকুলোসিস হবে না, একদমই নয়, এটা হচ্ছে না। আচ্ছা, নিউমোনিয়া হচ্ছে না, ডায়াবেটিস তো লিভারের সাথে রিলেটেড নয়, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে কি হেপাটাইটিস। লিভার ইনফ্ল্যামেশন মানে সেটা হেপাটাইটিসের মধ্যে চলে আসছে, ঠিক আছে। হেপাটাইটিস, জন্ডিস, সিরোসিস অফ লিভার, এই অপশনসগুলো থাকলে এইগুলো দেখবে তোমরা। আইডেন্টিফাই দ্য ডিজিজ কজড বাই এ মাঙ্কি বাইট। মাঙ্কি বাইটের জন্য কোনটা? ম্যালেরিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা তো হবে না, হবে হচ্ছে র্যাবিস। মাঙ্কি, ডগস এরা কামড়ালে সেখান থেকে কিন্তু র্যাবিস হয়। এবং মনে রাখবে র্যাবিস হলে কোন ভ্যাকসিন দেওয়া হয়? র্যাবিস হলে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে ARV, ঠিক আছে। ARV ভ্যাকসিন, এটা মনে রাখবে তোমরা একটু। কিসের সাথে ARV ভ্যাকসিনটা আমি নিচে আরেকবার লিখে দিচ্ছি। কোন ভ্যাকসিনটা আমাদের র্যাবিসের সাথে যুক্ত? ARV ভ্যাকসিনটা আমাদের র্যাবিসের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ কজড বাই প্রলং ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি? ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কোন রোগটা হয়? তো এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তরটা কি? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে রিকেটস, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে কি রিকেটস, ঠিক আছে। তাহলে এইটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আসছে। আচ্ছা, ড্যাশ ইজ আ ডিজিজ হুইচ ইজ ট্রান্সমিটেড বাই দ্য এডিস মসকিউটো হুইচ লেজ এগস ইন ওয়াটার লজড প্লেস অ্যান্ড মাল্টিপ্লাই ওভার টাইম, ঠিক আছে। তাহলে এখানে এডিস মসকিউটোর জন্য মানে এডিস মসকিউটো থেকে কোন ডিজিজটা আসছে? এডিস মসকিউটো থেকে আসছে হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে। তো ডেঙ্গু হচ্ছে সেই ডিজিজ যেটা এডিস মসকিউটো থেকে আমাদের বডিতে আসছে। তারপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 18, টাইফয়েড ফিভার ইজ কজড বাই, টাইফয়েড কার জন্য হয়? সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েডের যে কজেটিভ এজেন্ট। তো সালমোনেলা টাইফি কি? সালমোনেলা টাইফি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ব্যাকটেরিয়া। এবং আমাদের 19 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ হিউম্যান ডিজিজ? ভালো করে এই কোয়েশ্চেনটা দেখো। বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ হিউম্যান ডিজিজ, মাইক্রো অর্গানিজমস অ্যান্ড মোড অফ ট্রান্সমিশন ইজ কারেক্ট, ঠিক আছে। মানে এখানে দুটো রয়েছে, 1 নম্বর 2 নম্বর। প্রথমটাতে রয়েছে ডিজিজের নাম, তারপরটাতে রয়েছে আমাদের মাইক্রো অর্গানিজম যেটা রেসপন্সিবল, তারপরটাতে রয়েছে মোড অফ ট্রান্সমিশন। এটার মধ্যে কোনটা ম্যাচ করছে? তো প্রথমে যদি দেখি টিউবারকুলোসিসটা কিন্তু এয়ারের থ্রুতে আসে, এটা ঠিক, বাট ভাইরাসের থ্রুতে আসে না, ঠিক আছে। টিউবারকুলোসিস আছে একটা ব্যাকটেরিয়ার থ্রুতে, তাহলে প্রথমটা হচ্ছে না। দ্বিতীয়টা যদি দেখি চিকেন পক্স, ভাইরাস, ওয়াটার অর ফুড। চিকেন পক্স ভাইরাসের জন্য আসছে, এটা ঠিক, কিন্তু ওটা ওয়াটার বা ফুডের থ্রুতে আসে না, ওটা এয়ারের থ্রুতে ট্রান্সমিট করে। তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই ঠিক হচ্ছে না, হয়ে যাবে কোনটা? নাইদার 1 নট 2, অর্থাৎ অপশন সি, ঠিক আছে। এবং আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাথলিটস ফুডস ইজ আ ডিজিজ কজড বাই, অপশন এ ভাইরাস, ব্যাকটেরিয়া, জেনেটিক ডিসঅর্ডার, নাকি এটা ফাঙ্গি? তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফাঙ্গি, ঠিক আছে। তো অ্যাথলিট ফুডস কার জন্য হয়? এটা এক ধরনের ফাঙ্গির জন্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এই ডিসকাশনটা আজকের এখানেই শেষ হলো। এবং তোমরা আশা করি সবাই আমাদের এই ভিডিওটা পুরোটা দেখেছো। তোমরা ভালো লাগলে তোমাদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে ছড়িয়ে দাও, তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।